দর্শক দেখলেন, ইনি হচ্ছেন মাহিবী চৌধুরী, বদরুদ্দোজা চৌধুরীর পুত্র। বদরুদ্দোজা চৌধুরী এবং এখন বেঁচে আছেন তিনি, একেবারেই শেষ পর্যায়ে, তিনি বয়সের ভারে নুজ্জ, কিন্তু শেষ বয়সে জাতির সঙ্গে যেই পরিমাণ বিশ্বাসঘাতকতা করেছেন বাবা এবং পুত্র মিলে। মাহিবী চৌধুরীকে ঘটনাক্রমে জনতা চিনেছে, যার জন্য বঙ্গভবনে ঢুকতে দেয়নি শপথ অনুষ্ঠানে। কালকে শপথ অনুষ্ঠানে তিনি আমন্ত্রণ কিভাবে পেলেন, এটা আমার কাছে বিরাট প্রশ্ন আর কি। কয়েকটা জিনিস সত্যি কথা বলতে কি আমি একটু আশাহত হয়েছি। এই যে চেহারাটা দেখলেন, এটা কিন্তু জনতা ঠেকিয়ে দিয়েছে। মাহিবী চৌধুরী ঢুকতে পারেনি। মাহিবী চৌধুরী 15 বছরের, শুধুমাত্র সরকারের দোসর ছিল না, রীতিমতো বিশ্বাসঘাতক ছিল। কেন বিশ্বাসঘাতক ছিল? 2018 সালে কথা মনে করেন, ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে আন্দোলন করা হচ্ছিল এবং তার আগ পর্যন্ত কিন্তু ছিল, কিন্তু এরই মধ্যে গোপনে সরকারের সঙ্গে হাত মিলায় এবং একেবারে শেষ মুহূর্তে ডক্টর কামাল হোসেনের কাছ থেকে বের হয়ে আসে এবং একেবারে অপোজিট টার্ন নেয়। শেখ হাসিনার নেতৃত্বে যে 14 দলীয় জোট, তার সহযোগিতায় নির্বাচন করে এবং এমপি হয়। এবং শুধু তাই না, সেই সুযোগে দুর্নীতি অন্যান্য নানান কারণে এত বেশি আলোচিত সমালোচিত হন, ফলে সরকার তার উচিত দরকার যতটুক ছিল স্বার্থ আদায় করে ছুড়ে দিয়েছে। যেমন তৈমুর আলম খন্দকার, শামসুর বিন মোমেন, শামসুর নবীন চৌধুরী সহ অনেকেই ছুড়ে দিয়েছে, এরকম তাকেও ছুড়ে দিয়েছে। কিন্তু এর মধ্যেই দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে। তারপরে এই শেখ হাসিনার সরকার পতনের জন্য বিরোধী দলের যে আন্দোলন, সেই আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা, এই ঘটনাগুলো ঘটেছে। তো কালকে যেই নতুন যে অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানে বঙ্গভবনে আমন্ত্রিতদের মধ্যে তিনিও ছিলেন। তারপরে তিনি অপমানিত হয়েছেন, জনগণ তার রুদ্ধ রোষে শেষ পর্যন্ত ঢুকতে পারেনি, গাড়ি ঘুরিয়ে তাকে চলে যেতে হয়েছে। আমন্ত্রিত আরো কয়েকজন অতিথি ছিলেন, তাদেরও দর্শন দেখে আমি খুবই বিস্মিত হয়েছি। দেখেন, একটা দৃশ্য দেখাই, আরেকটা দেখেন। আপনার যে অর্জনগুলো এক্সপ্রেসওয়ে, আপনি দেখেন তার পাশের বিল্ডিংটা ভাঙে নাই, এই বিল্ডিংটা ভেঙেছে। ফলে টার্গেট ছিল একেবারে সুপরিকল্পিত। তারা এই ছাত্রদের আন্দোলনকে পুঁজি করে এটা করেছে। মানুষের বিশ্বাস এবং আস্থা আপনার প্রতি, যে কোনো সংকটে, যে কোনো সমস্যায় সবাই মনে করেন এই সংকট এবং সেই সমস্যা থেকে উত্তরণের জন্য আপনার কাছে যেতে হবে এবং তার উপায় আপনি দেবেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দেখছেন, আমি সবগুলি দেখালাম না। বাংলাদেশে যে গণহত্যা সংঘটিত হয়েছিল ব্যাপক আকারে, একযোগে প্রথম অফিসিয়ালি আমরা জানতে পারলাম 200, তারপরে কেউ কেউ বলছেন 400, এবং এখনো হতাহত আছে যারা, তাদের মধ্যে থেকে অনেকেই মারা যাচ্ছে। একেবারে ঝাঁঝরা করা হয়েছে, হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, মনে আছে? নিশ্চয়ই মনে আছে। একেবারে ছাত্র জনতার উপরে যেই হারে গুলি করেছে পুলিশ, এবং ওই স্পটে বাংলাদেশের ইতিহাসে এইরকম গণহত্যা এক আন্দোলনে এরকম হয়নি। তারপর দিনই প্রধানমন্ত্রী, এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে ডেকেছিলেন এই সম্পাদকদেরকে, তাদের মতামত নিয়েছেন এবং তারা এমনভাবে বলেছে, যেমন একজন বলছেন যে গান পাউডার দিয়ে হয়েছে, মানে ভয়াবহতা তুলে ধরেছে এবং শেষ পর্যন্ত তার উপরেই আস্থা, এবং সেখানে একটাও সমালোচনা নেই যে এই কাজটা খুবই অনুচিত হয়েছে, এইটা গুলি করা উচিত হয়নি। আপনার ভুলের খেসারত দিচ্ছে আজকে দেশ এবং জাতি এবং এই হত্যাকাণ্ড। সুতরাং এই হত্যার দায় কে নেবে? এটা আপনাকে জবাব দিতে হবে, আপনার সরকারকে জবাব দিতে হবে, এবং ছাত্রদের দাবি নিয়ে কেন হেলাফেলা করে আজকে এই পর্যায়ে উন্নীত হলো, এর দায় কার? এইরকম কোনো কণ্ঠ ছিল না, বরং সেখানে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে আছে এটা দেখানোর মধ্য দিয়ে সারা জাতিকে একটা তথ্য দেয়া হলো যে পুরো গণমাধ্যম, অর্থাৎ বুদ্ধিজীবী যারা সবচেয়ে বেশি সাংবাদিকতার শীর্ষে আছে বাংলাদেশে, তারা প্রধানমন্ত্রীর সঙ্গে আছে, যাতে জাতি আশ্বস্ত হয় যে না, তাহলে তো ঠিক আছে। এই 15টা বছর ধরে তারা এই কাজটাই করেছে। তারা দলীয় লেজুর ভিত্তি করেছে, তারা সাংবাদিকতা করেনি। তারা সংবাদ মাধ্যমের সম্পাদক, যার চেহারাটা দেখালাম বেশিক্ষণ ধরে, সাইফুল আলম, তিনি যুগান্তরের সম্পাদক।
তিনিও ছিলেন বঙ্গভবনে শপথ অনুষ্ঠানে। সবাইকে জানি না, কিন্তু আরো 3জন অন্তত এমপি আমিডামি যেই নির্বাচনটা জোরপূর্বক জবরদস্তি করে বিরোধী দলকে নিয়ে যে নির্বাচন করার যে পশ্চিমাদের ব্যাপক চেষ্টা, মানুষের আন্দোলন, যেই আন্দোলনে বিএনপি এবং অন্যদের মিলে প্রায় 25-30 জন মারা গেছে, হাজার হাজার নেতাকর্মী কারারুদ্ধ হয়েছে এবং অবর্ণনীয় অত্যাচার, নির্যাতন, সেই নির্যাতন এবং নিবর্তনের মুখে বিরোধী দলকে মাঠছাড়া করে একটা নির্বাচন করে ক্ষমতায় আসে। সেই নির্বাচনের যেটা বহুলভাবে আমিরামি নির্বাচন, অর্থাৎ আওয়ামী লীগ ট্রাক, ইগল এবং নৌকা 3টা মার্কা নিয়ে নির্বাচন করে তারা সংসদে বলে এটাই নাকি সেরা নির্বাচন, 75-এর পরে নাকি এত ভালো নির্বাচন হয়নি। সেই নির্বাচনে অংশ নেওয়া 3 এমপি ছিলেন। একে আজাদ তিনি এখন ব্যবসায়ী নেতা হিসেবে দৌড়ঝাঁপ করছেন। তার হাস্যোজ্জ্বল মুখ দেখলাম, ভালো। এর আগে নির্বাচনের আগে ব্যবসায়ীদের সম্মেলনে একাত্মতা প্রধানমন্ত্রীর সঙ্গে, সেখানে তিনি গানও গেয়েছেন। তিনি ছিলেন আরো 2জন বর্তমান সংসদের, মানে যেটি বিলুপ্ত হলো সেই সংসদের এমপি, মুজিবুল হক চুন্নু এবং জিএম কাদের, জাতীয় পার্টির, তিনি ছিলেন। আরেকজন ছিলেন একেবারেই মুক্তিযুদ্ধের নামধারী, ধ্বজাধারী, মুক্তিযুদ্ধ নিয়ে যিনি ব্যবসা করেন, আব্দুল কাদের সিদ্দিকী, যিনি নির্বাচনের আগে অবস্থান পরিবর্তন করেন এবং গণভবনে যান এবং মোহাম্মদপুরে 1 টাকার বিনিময়ে তার যে দখল করা বাড়িটাকে বৈধতা পান এবং তিনি চুপ হয়ে যান। এবং তারপরে বলেছিলেন একটা, যে জামাতের সঙ্গে তিনি বেহেশতেও যেতে চান না, সেই জামাতের সঙ্গে কিন্তু বঙ্গভবনে তিনি গেছেন, বেহেশত পরের কথা। তাহলে দেখেন এই ধরনের হিপোক্রেট এই সমস্ত লোকজন কালকে বঙ্গভবনের শপথ অনুষ্ঠান, যে এই বঙ্গভবনে যে সরকারটা শপথ নিল সেটি হচ্ছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয়ী ছাত্র জনতার সরকার, সেই সরকারের শপথ অনুষ্ঠানে এই বিতর্কিত লোকদের অংশগ্রহণ দেখে সত্যি আশাহত হয়েছে। আবার ভেবেন না যে আমারে দাও দিল কিনা, না, মোটেও না। গত 15 বছরে যায়নি, আগামী 15 বছরেও যাব না, যেতেও চাই না। আমার কাজ দেশ ও জাতির জন্য, বিবেকের জন্য যেটা করার দরকার আমি সেটা করে যাব, কোনো সুবিধা নেওয়ার জন্য না। একজনও বলতে পারবে না যে এই রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার জন্য কাউকে ফোন করেছি, যে কারোর সাথে যোগাযোগ করেছি সুবিধা নেওয়ার জন্য। জি না, সুবিধা নেব না। তাহলে সুবিধা নেওয়া মানেই হচ্ছে, তাহলে আমি একটা মানে অপেক্ষায় ছিলাম যে একটা রাজনৈতিক পট পরিবর্তন হবে, আমি একটা সুবিধা নেব। আমি একটা কথাই বলি, যে আমি গণমাধ্যমে সারাটা জীবন বলতে গেলে কাটিয়েছি। আমি আইন অনুযায়ী, নিয়ম অনুযায়ী একটা আবেদন করবো সরকারের কাছে আমাকে একটা টেলিভিশনের লাইসেন্স দেওয়ার জন্য। সেটা নিয়ম মাফিক, নিয়মের মধ্যে যদি আমি পড়ে, নিয়মের মধ্যে যদি আমি পাই, তাহলে আমি একটা লাইসেন্স নেব, এইটুকু বলতে পারি। সেটা আরো 10 জন পাবে, আরো 100 জন, কেউ যদি 500 জনও আবেদন করে তারাও যেন পায়। আমি দাবি করি এই কারণে যে আমার সারাটা জীবন আসলে গণমাধ্যমে কেটেছে। সুতরাং এটা যেহেতু আগের সেই পরিবেশ ছিল না, আগে ছিল দলীয় ভিত্তিতে বিতরণ, সেই দলীয় ভিত্তিতে বিতরণে তো আমাকে দেবে না, আওয়ামী লীগও দেবে না, বিএনপিও দেবে না, এবং সেটা প্রশ্নই ওঠে না। চাকরি করতে পারলাম না, স্বাধীনভাবে কথা বললাম বলে 2019 সালে আমাকে বাংলাভিশন থেকে বের করে দেওয়া হলো, তাওকে ডিজিএফআই চাপে। এই ডিজিএফআই যে মিডিয়া কন্ট্রোল করে, কোনোদিন এই যে সাংবাদিক, যে বিদগ্ধ সাংবাদিক প্রধানমন্ত্রীর সামনে যে তারা উপস্থিত হন, কোনোদিন একটা কথা উচ্চারণ করেছে? করেনি। তারা এই স্বৈর শাসনকে মদত দিয়ে গেছে যাতে এই শাসন প্রলম্বিত হয়। তারা বিভিন্ন সময় মাঝে মধ্যে ইস্যুভিত্তিক কিছু বিষয় নিয়ে কথা বলেন তাদের নিজেদের একটা অবস্থান তৈরি করার জন্য, কিন্তু যখন নাকি ক্ষমতায় থাকা না থাকার প্রশ্ন ওঠে, তখন যত স্বৈর শাসন হোক না কেন, যত ফ্যাসিজম কায়েম করতে চাক না কেন, তারা সমর্থন দিয়ে গেছে। ফলে এগুলি অভিনয় আমরা বুঝি। তো দুঃখজনকভাবে এই মাহিবী চৌধুরীর মতন উচ্ছিষ্ট রাজনীতিবিদ, তারা বঙ্গভবনে কিভাবে দাওয়াত পায়, কিভাবে গণহত্যার পর গণমাধ্যমের যে ব্যক্তিদের নিয়ে শেখ হাসিনা মিটিং করে, সেই মিটিংয়ে যে একাত্মতা প্রকাশ করে শেখ হাসিনার পদক্ষেপের সাথে, খুবই বিস্ময়কর। তারপরে আমিডামি নির্বাচন, যেই নির্বাচনকে ঘিরে এত অশান্তি, যে একটা ভালো নির্বাচন হলে হয়তো আজকে এই পরিস্থিতি হতো না দেশের।
নির্বাচিত যারা, তারাই দেশ চালাতে পারতো। যারা ছাত্রদেরকে বুকের রক্ত দিতে হতো না। আজকে ছাত্রদের বুকের রক্তের বিনিময়ে যে সরকার, সেই সরকারের শপথ অনুষ্ঠানে এই মানুষগুলো চেহারা খুবই বেমানান। বরং খুশি হতাম আবু সাইদের মা যদি প্রথম সারিতে বসে থাকতো, তার বাবা মা এবং নিহতদের স্বজনরা, তারা যদি পরিপূর্ণ থাকতো, তাহলে অন্যরকম আমরা একটা সরকার দেখতাম। যেমন ভালো দৃষ্টান্ত হলো এই গণ আন্দোলনের, এই ছাত্র আন্দোলনের যে নাহিদ এবং আসিফ দুইজনকে অন্তর্ভুক্ত করা, এটা একটা ব্যতিক্রমী দৃষ্টান্ত ছিল। আর একটা দৃষ্টান্ত থাকতো, একেবারে সামনের প্রথম সারিতে থাকবে হচ্ছে এই গণহত্যায় যারা ভিকটিম, সেই ভিকটিমদের পরিবার, আর পেছনের দিকে থাকবে আমলা, অন্যান্য কূটনীতিক যারা আছে, গণ্যমান্য। এইরকম একটা ব্যতিক্রমী একটা শপথ অনুষ্ঠান প্রত্যাশিত ছিল, কিন্তু দুর্ভাগ্যজনক আশাহত হয়েছি, কিন্তু আশা ছাড়িনি। আমি মনে করি যে ছাত্র জনতা যদি রাস্তায় থাকে, তাদের চেতনা যদি ঠিক থাকে, কাজ করে, ইনশাল্লাহ এই সরকারকে দিয়েই মানুষের মুক্তির সংগ্রাম এটি সফল করা যাবে, বিজয়টা নিশ্চিত করা যাবে এবং মানুষের ভাগ্য পরিবর্তন হবে। সবচেয়ে বড় কথা হলো স্বৈর শাসন থেকে উত্তরণে একটা গণতান্ত্রিক শাসনের একটি প্রক্রিয়া শুরু হবে, এটা প্রত্যাশা। যদি এই প্রত্যাশা পূরণ না হয়, নিঃসন্দেহে নিশ্চিত থাকেন, যেভাবে সমালোচনা করে গেছি জীবনের ঝুঁকি নিয়ে হাসিনা সরকারের বিরুদ্ধে, একই রকম কথা যতক্ষণ বেঁচে থাকবো বলতে থাকবো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।